এতদিনে বাংলাদেশ অর্থ পাচারে ঝুঁকিমুক্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত হবে আর দেশের প্রতি আন্তর্জাতিক মানদণ্ড সংস্থার আস্থা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আন্ডার সার্ভেলেন্স ছিল, সেটার থেকে আমরা মুক্তি পেয়েছি, আমাদের টার্মও শেষ হয়েছে, আমরা মুক্তিও পেয়েছি। নতুন টার্মে উই আর এট লিস্ট আউট অফ দিস সার্ভেলেন্স। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে কোনো চাপ পড়বে না। রিজার্ভ 18 বিলিয়ন আছে বলে জানালেন অর্থমন্ত্রী। 18,770 মানে 19 হয়ে যাবে, এটা হলো আমাদের রিজার্ভ। We decided that we shall finance Padma with our own money in January 2013. এবং we have stuck to it, এবং it is stuck to, because we stuck to it, now we are in a position to place the orders for the construction of Padma Bridge. এদিকে জিএসপি সুবিধা ফিরে পেতে 4টি শর্তের কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। বিরোধপূর্ণ 19টি কারখানা, ইপিজেড, শ্রমিক ইউনিয়ন, ডাটাবেজ ও পরিদর্শক নিয়োগে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। হয় আমাদেরকে পিএসসি দেবে, আর তা হলে আপনি নিজে আইন করে এটা 30 মার্চ ছেড়ে দেবেন, তাইলে আমাদের 4টা শর্ত পূরণ হয়ে গেল। ইনশাল্লাহ জিএসপি পেতে আমাদের কোনো বাধা নাই। আর অন্য কোনো ইস্যু যদি আনা হয় সেটা বাংলাদেশের মানুষ মনে করবে রাজনৈতিক। আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারা যে অ্যালায়েন্স এন্ড অ্যাকর্ড, তারা এই সিদ্ধান্তে যাবে না। মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত আইওয়াস নয়, এই দাবি করলেন দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী। জানালেন, অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে নতুন করে আরো 10 মন্ত্রী এমপি সচিবের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদক সচিব। যাচাই বাছাই শেষে পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি। দুদক সচিব জানান, জানুয়ারি মাসে যাচাই বাছাই করে মোট 108টি অভিযোগ নিয়েছে কমিশন। জানুয়ারিতে কমিশনের মামলা নিষ্পত্তির সংখ্যা 6টি। 10 জনের বিরুদ্ধে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। 10 সচিব আমি বলি নাই, আমি তো বলছি না, আমি স্পেসিফিক্যালি কোনো সংখ্যা বলবো না, এটা আইওয়াস না করেন, রেজাল্ট পাবেন। সহপাঠী রুহের মাগফিরাত কামনা করতে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হন বিদ্যালয়েরই মাঠে। উপস্থিত ছিলেন অভিভাবক সহ শাসা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও। শোকাহতের দ্বিতীয় দিনে বেনাপোল পৌরসভার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি। অ্যাসেম্বলির পর 1 মিনিট নীরবতা পালন করে শিক্ষার্থীরা। পরে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য চাইলেন নিহত পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে আমরা কিছু সাহায্য পাওয়ার জন্য অনুরোধ করছি। কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মিহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ, শোকসভা ও দোয়ার আয়োজন করে। ফরিদপুর জেলার সব স্কুলে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষক শিক্ষার্থীরা নিহত 7 শিক্ষার্থীর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। মিহিরপুরের সব বিদ্যালয়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি অবুঝ শিশুরা। এ ঘটনায় রোববার রাতে চৌগাছা থানায় এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে বাস চালক ইসমাইল, সহযোগী মোহাম্মদ ও সড়কের উপর লাল শাক শুকানোর অপরাধে মান্দারতলা গ্রামের শহীদুল আলমের বিরুদ্ধে মামলা করেছেন। মিহিরপুরের মুজিবনগর থেকে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে শনিবার রাত 8:30টার দিকে যশোরের চৌগাছার ঝাউতলায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে মারা যায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7 শিক্ষার্থী। টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে দারুণ শুরু করে টাইগাররা। দলীয় 22 রানে রুবেল হোসেনের শিকারে ঘায়েল তিলকারাতে দিলশান, ধরা পড়েন মুশফিকের হাতে। লঙ্কান স্কোরবোর্ডে আরো 6 রান যোগ হতেই রুবেলের বলেই এলবিডব্লিউর ফাঁদে অপর ওপেনার কুশাল পেরেরা। সফরকারীদের ঘাড় মটকে যাওয়ার আনন্দ স্বাগতিক দর্শকদের। ব্যক্তিগত 8 রানে আরাফাত সানির বল আলামিনের হাতে তুলে দিয়ে সাজঘরে ফেরেন নির্ভরতার লঙ্কান রান মেশিন কুমার সাঙ্গাকারা। আসান প্রিয়াঞ্জনকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। তখনও 50-এর কোঠা পেরোয়নি অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনী। ব্যক্তিগত 13 রানে ভুল বোঝাপড়ায় রান আউট হন দীনেশ চন্ডিমাল।
টাইগারদের বিধ্বংসী রূপের তখনও অনেক বাকি। লঙ্কান অধিনায়ককে ততোধিক ব্যগ্রগর্জনে বোল্ড করেন আরাফাত সানি। আরাফাত সানির একই আক্রমণের শিকার নুয়ান কুলাসেকারাও। হিসেবটা 8 উইকেটে 67, রান আউট কিথুরুয়ান ভিতানাগে। 9 নম্বরে নেমে ক্রিজে শিকড় কেড়ে দেন থিসারা পেরেরা। 57 বলে 6 ছক্কা আর 4 চারে অপরাজিত 80 রানে গড়েন ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে সাচিধারা সেনানায়ককে যোগ করেন 30 রানের স্কোর। 0 রানে সোহাগের বলে ক্যাচ আউট হন লঙ্কান বিধ্বংসী বোলার লাসিথ মালিঙ্গা। 3 ওভার হাতে থাকতেই 180 রানে গুটিয়ে যায় সফরকারীরা। 5 বছর আগে পরীক্ষামূলকভাবে 5 কাঠা জমিতে স্ট্রবেরি চাষ করে সাফল্যের দেখা পান নওগাঁর শিক্ষিত যুবক মাহবুব আলম। ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন স্ট্রবেরি চাষ। চলতি বছর শালুকায় 10 বিঘা জমিতে গড়ে তুলেছেন স্ট্রবেরি উদ্যান। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এ চাষে এগিয়ে আসছেন অন্য বেকার যুবকরা। আপনার 1 বিঘা ধান লাগে, আপনার যদি 10,000 টাকা কামাই হয় তো এই স্ট্রবেরি 1 বিঘাতে প্রায় 1.5 লাখ টাকা কামাই হয়। ফলটার অনেক সুস্বাদ আছে, অনেক লাভবান আছে। স্ট্রবেরি চাষে বিঘায় খরচ হয় প্রায় 1 লাখ টাকা। ভালো ফলন ও বেশি দামের কারণে এর চাষ দিন দিন বাড়ছে। আমাদের দেখা দেখি আমার নওগাঁ শহরে প্রায় 10-12 জন বেকার যুবক যারা কিছুই করতো না, তারা এখন স্ট্রবেরি করে তারা স্বাবলম্বী হয়েছে। স্ট্রবেরি চাষে দরকারি সব উপাদানই পর্যাপ্ত রয়েছে নওগাঁর মাটিতে। এটি ব্যাপক আমাদের প্রসার লাভ ঘটছে। বিগত বছরের চেয়ে এবছরে প্রায় ডাবল এরিয়াতে আমাদের স্ট্রবেরি চাষ হয়েছে। স্ট্রবেরি একটা লাভজনক ফসল। বর্তমান বাজারে প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 600 টাকায়। সরকারি পৃষ্ঠপোষকতা দেয়া হলে শিক্ষিত বেকার যুবকরা এ ফল চাষ করে বিদেশেও রপ্তানি করতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজধানীর চকবাজারে 3টি কসমেটিক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি নকল কসমেটিক্স জব্দ করেছে র্যাব। এ ঘটনায় কারখানার মালিক সহ 10 জনকে আটক করা হয়েছে। এ সময় জরিমানা সহ আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বাংলাদেশের অগভীর সমুদ্রে 2টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি করেছে পেট্রোবাংলা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিজ ভবনে পেট্রোবাংলা এবং ভারতের ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের কর্মকর্তারা নিজ নিজ পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি একথা জানান। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি হুঁশিয়ারি করেন, নির্বাচনে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দফার নির্বাচনটা আগামী 19 তারিখ হচ্ছে। আজকে রাত্রে থেকেই প্রচারণা সব বন্ধ হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্তা ব্যক্তি যারা আছে তারাও জানিয়েছে যে নির্বাচনটার মধ্যে সহিংসতার কোনো ভাব নেই। বিশেষভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজ করবে তাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছি যেখানে সংখ্যালঘু আছে সে সম্প্রদায় রয়েছেন তাদের দিকে বেশি খেয়াল রাখার জন্য কোনো রকম সহিংস ঘটনা আগে নির্বাচনের আগে বা পরে যেন না ঘটে। এইসব সকল মিলে আশা করছি একটা সুন্দর নির্বাচনই হবে। বন্ধ্যাত্ব রোগের বিশ্বমানের চিকিৎসা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে হয়ে গেল কর্মশালা। এতে গবেষণা বক্তব্য উপস্থাপন করেন সিঙ্গাপুর থেকে আসা স্কয়ার হাসপাতালের ভিজিটিং IVF কনসালটেন্ট ডক্টর সুরেশ কাটেরা। এ সময় হাসপাতালের পরিচালক KM সাইফুল ইসলাম ও মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক প্রফেসর সানোয়ার হোসেন সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের এক গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে অন্তত 106 জন। নিহতদের বেশিরভাগই খ্রিস্ট সম্প্রদায়ের। ইকচি গ্রামে 5 ঘন্টা অভিযান চালিয়ে এই হত্যাযজ্ঞ চালায় অস্ত্রধারীরা। হামলা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি সেনাবাহিনী। বেশ কয়েকটি ট্রাকে করে আসা প্রায় 100 সন্ত্রাসী শুরুতেই গ্রামের 30 জন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে। এরপর তারা বাড়ি বাড়ি ঢুকে গুলি ও গলা কেটে মানুষ হত্যা করে। নৃশংস এই ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় শতাধিক বাসিন্দা। এই হামলার জন্য সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামকে সরকার দায়ী করলেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সংগঠনটি। জাপান জুড়ে তীব্র তুষার ঝড়ে মারা গেছে অন্তত 19 জন, আহত হয়েছে 1,500-এরও বেশি মানুষ। তুষারপাতের কারণে ব্যাপক এলাকা জুড়ে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে 7,000-এর বেশি মানুষ। আবহাওয়ার মারাত্মক বিপর্যয়ে পরিবহন ব্যবস্থায় ভয়াবহ
বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তুষারে ঢেকে গেছে রাস্তাঘাট, রেল লাইন। রাজধানী টোকিওর পশ্চিমের ইয়ামানাশি এলাকায় তীব্র খাবার সংকট দেখা দিয়েছে। ৪৫ বছরের মধ্যে গেল সপ্তাহে দেশটিতে সবচেয়ে বেশি তুষারপাত হয়। এতে টোকিও ঢাকা পড়ে 11 ইঞ্চি তুষারে। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। তারপরও স্বাধীন বাংলাদেশে গেল ৪৩ বছরে সর্বস্তরে বাংলাকে প্রতিষ্ঠা করা যায়নি। সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবিতে এখনো আদালতে নড়তে হয় বাঙালিকে। গেল রবিবার শুনানি শেষে এক রিটের জবাবে সংবিধানের ৩য় অনুচ্ছেদ এবং ১৯৮৭ সালের বাংলা ভাষায় প্রচলন আইন এর আলোকে সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনে বাধ্য করা হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত। রিটকারী সর্বস্তরে বাংলা ভাষা চালুর বিষয়ে যুক্তি তুলে ধরেন আদালতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাংলা ভাষায় জাতিসংঘে ভাষণ দেন। তিনি জাতিসংঘে দাপ্তরিক ভাষা বাংলায় প্রচলনের জন্য আবেদনও করেছেন। অথচ আমাদের দেশে বাংলায় ভাষায় আদালত, কোর্ট কাছারি, অফিস আদালত সর্বত্র বাংলা ভাষা প্রচলন হচ্ছে না। এই অবস্থায় আমি আমাদের দেশে সর্বত্র হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ বাংলা ভাষা প্রচলন করার জন্য নির্দেশনা চেয়ে এই রিটটি ফাইল করেছি। আদালত রুল জারি করে ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও সংস্কৃতি সচিবকে জবাব দিতে বলেন। পাশাপাশি ১ মে তারিখের আগে বাংলা ভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে পদক্ষেপও নিতে বলেন। সকল প্রকার সাইনবোর্ড, গাড়ির নেমপ্লেট, ইলেকট্রনিক্স মিডিয়ার সমস্ত রকম ইংরেজি বিজ্ঞাপন বন্ধ করে ১/৪/২০১৪ এর মধ্যে একটা প্রতিবেদন দাখিল করতে বলেছে। এদিকে একটি হত্যা মামলায় গেল ১০ বছরে কোনো সাক্ষী হাজির করতে না পারায় মহানগর হাকিম আদালতের ২ আইনজীবীকে তলব করেছে হাইকোর্ট।